আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে আমাদের প্রিয় দস্তগীর জাহাঙ্গীর আমাদের অতিথি। আমরা তার কাছ থেকে খুব কারেন্ট কিছু বিষয় নিয়ে আলোচনা শুনবো। এর একটা হচ্ছে শেখ হাসিনা আগামীকালকে যে ভাষণ দিতে যাচ্ছেন তার প্রস্তুতি নিয়েও আমরা একটা কথা বলবো। দস্তগীর জাহাঙ্গীর, আপনাকে শুভেচ্ছা। বাড়ি ভাই, আপনার সাথে অনেকদিন পরে কথা। আমরা জানি যে আমরা আপনি আপনার জায়গা থেকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এবং ব্যস্ত সময় কাটাচ্ছেন। আমাকে আবারও আপনার এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনি যে নিউ ইয়র্কে যাচ্ছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য প্রচার হবে, সেই প্রস্তুতির অংশ হিসাবে একটু আমাদের আলো দিতে পারেন এই ব্যাপারে? দীর্ঘকালীন সময়ে বা 13 মাস ধরে যে বাংলাদেশের সাংবিধানিক ভাবে, যদিও যদিও এই কথাটা শুধু সাংবিধানিক অর্থেই আমি বলতে চাই, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রতিনিয়তই বিভিন্ন সমাবেশে ভার্চুয়ালি কথা বলে যাচ্ছেন এবং উনি আগামীকালকে যে সমাবেশ, সেটা হলো শেখ হাসিনা মঞ্চের একটি বিরাট সমাবেশে উনি নিজেও লাইভে উপস্থিত থাকবেন। তার সাথে সাথে সেখানে যে আমরা আমেরিকান সাংবাদিকদের উদ্দেশ্যেও উনি ইংরেজিতে একটি ভাষণ সম্প্রচার করা হবে। কিন্তু সেখানে কি থাকবে না থাকবে সেটা আগামীকালকে এই সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এই আয়োজনগুলোর পেছনে সজীব ওয়াজেদ জয়ের কি কোনো ভূমিকা আছে? আমি এইভাবে বলবো যে এই বিষয়গুলো যেসবগুলো এখন হচ্ছে, আপনি জানেন যে বিশ্বব্যাপী, যেহেতু বাংলাদেশের বর্তমান সরকার একদমই বলবো যে যেটা হলো মনস্টার, মানে তার কোনো তুলনা নেই পৃথিবীতে, কোনো সরকারের সাথে তুলনা নেই। সেখানে বাংলাদেশের আজকে দেখলেন নুরা পাগলা বলা হচ্ছে ওনাকে, ওনার নিশ্চয়ই ভালো নাম আছে, তাকে তার মৃতদেহকে পুড়িয়ে দেওয়া হলো গোড় থেকে তুলে, মানে কবর থেকে তুলে। এসবগুলোর তো কোনো তুলনা পৃথিবীতে নেই। অতএব এই তুলনাবিহীন যে দুঃশাসন, বা এই দুঃশাসনও বলা যায় না, এটা শাসনও বলা যায় না, যে একটা একটা মব বাংলাদেশ পরিচালনা করছে, বা যে যার মতন খুন খারাপিতে ব্যস্ত, দখলে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে বিশ্বব্যাপী বাংলাদেশিরা বাংলাদেশকে পুনরুদ্ধার আন্দোলন বিক্ষিপ্ত ভাবে করছে এবং সেখানে অনেকেই এক একটা গ্রুপ তৈরি করে সকলেরই একটি ইচ্ছা যে বাংলাদেশে যে কোনো উপায়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, যেখানে এই স্থিতিশীল বাংলাদেশ, যেখানে সার্বভৌম বাংলাদেশ, যেখানে 72-এর সংবিধান অনুসারে বাংলাদেশ, যেখানে সম্প্রীতির বাংলাদেশ। তো অতএব সেখানে তার পেছনে সবসময় কোনো রাজনৈতিক শক্তির ইন্ধন আছে, এটাই মৌলিক কথা নয়, কিন্তু কোনো একদিন নিশ্চয়ই আসবে যেখানে এটা সম্মিলিতভাবে সম্মিলিত নেতৃত্বের নেতৃত্বাধীন অবস্থায় একটি মহা আন্দোলন বা মহা বিস্ফোরণ করবে বাংলাদেশে। এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছে না, বাইরে হচ্ছে। ধন্যবাদ। আপনি যে উদ্দেশ্যে যাচ্ছেন নিউ ইয়র্কে, এমন একটা সময় এই আয়োজন যখন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করা হয়েছে এবং চার্জ অ্যাফেয়ার্স গত কিছুদিন ধরে তার কিছু গ্রাউন্ড ওয়ার্ক করে রাখছিলেন মনে করা হচ্ছে। এর মাঝে গতকালকে থেকে আবার নতুন একটা ডেভেলপমেন্ট, যেটা ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতীয় প্রধানমন্ত্রী মোদির সম্পর্কের আবার উন্নতির লক্ষণ স্পষ্ট। এর আগে ডোনাল্ড ট্রাম্প গত পরশুদিন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে ফোন করেও তিনি তার সাথে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। এই বিষয়গুলোকে আপনি কিভাবে সংযুক্ত করবেন? বাড়ি ভাই, আমি জানি যে আপনি খুব আমাদের গুরুজন এবং আপনার কাছ থেকে সাংবাদিকতা আমরা শিখে এখন পলিটিক্স, পলিসি এবং ডিপ্লোমেসি নিয়ে ওয়াশিংটন ডিসিতে কাজ করছি। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য, কারণ এখানেই আমি কাজটুকু করি, এই বিষয়টাকে নিয়ে কাজটুকু করি। যেহেতু আমরা জানি 2001 সনের 15 জুন সাংহাই শহরে প্রতিষ্ঠিত একটি অর্গানাইজেশন হয়েছিল। সেই অর্গানাইজেশনকে সংক্ষেপে এসসিও বলা হয়, বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এবং তার শীর্ষ সম্মেলন হয়ে যায় 31শে অগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত। সেখানে আমরা যেটাকে অনেকেই বলছে RIC, অনেকে বলছে CIR, হোয়াটএভার, চীন, রাশিয়া, ভারত হলো মূল চালিকা শক্তি, এবং সেখানে 10টি পূর্ণ সদস্য রাষ্ট্র রয়ে গেছে, যে রাষ্ট্রগুলো সম্মিলিত ভাবে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করে। 10টি দেশের নামও আপনাকে জানিয়ে দিতে পারি: চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরান, বেলারুস, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান। তার সাথে
আরো উপস্থিত ছিল, যেটা খুবই ইম্পর্টেন্ট আমার মতে অবজারভার হিসাবে এবং ডায়ালগ পার্টনার হিসেবে, তুরস্ক। আপনি জানেন তুরস্ক হলো নেটোর অংশ। অতএব এই যে সমাবেশে আমি আর বিস্তারিত ওইখানে না গিয়ে বলি যে আপনার প্রশ্ন যে ডোনাল্ড ট্রাম্প সাথে সাথে গত এখন থেকে প্রায় 48 ঘন্টার ভেতরে উনি নিজে কিন্তু অনেকটা যেমন প্রেম ভেঙে গেলে যেরকম আকুতি বা যেরকম ইয়ে হয়, সেরকম ভাবে উনি কিন্তু ওনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন যে রাশিয়া এবং ভারত চায়নার অতল গহীরে, কালো অতল গহীরে তুলে এগুলো তাদেরকে সাধুবাদ জানাই, মানে তাদেরকে আই উইশ বেস্ট উইশেস আমি তাদেরকে জানাই। এই ঠিক একই সময়ে আপনার অনেকগুলো প্রশ্ন, ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে অনেকগুলো প্রশ্ন এখানে আছে, এটা আমি চেষ্টা করছি বলার জন্য। ঠিক সেই সময়ে বাংলাদেশ এবং ভারতে নতুন এবং প্রফেশনাল নিয়োগ দেওয়া হলো, অ্যাম্বাসেডার নিয়োগ দেওয়া হলো। এখন আমি চলে যাই অ্যাম্বাসেডার নিয়োগের বিষয়টা। এমন একজনকে অ্যাম্বাসেডার নিয়োগ দেওয়া হলো যার নাম ব্রেন্ট ক্রিস্টেনসেন, এবং তিনি 2019 এবং থেকে 21 সাল পর্যন্ত বাংলাদেশেই গত ট্রাম্প প্রশাসনের নিয়োগকৃত রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে কাজ করেছেন। এবং উনি ওনার অভিজ্ঞতা রয়েছে চীনে, এবং চীন ভাষায় উনি পারদর্শী, আমি মনে হয় ম্যান্ডারিন ভাষায় উনি পারদর্শী। উনি ফিলিপিনে কাজ করেছেন। উনি স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ এবং পাকিস্তান ডেস্কের প্রধান হিসেবে কাজ করেছেন। এই যে একই ব্যক্তি দুবার বাংলাদেশে নিয়োগ পাওয়ার ইঙ্গিত দেয় যে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের দীর্ঘমেয়াদী কৌশলগত প্রভাব বিস্তারে আগ্রহী, এবং ভারতেও পাঠিয়েছেন এই কারণে, কারণ ট্রাম্প কিন্তু ইতিমধ্যে আরেকবার বলছেন এই গত 12 ঘন্টা বা 24 ঘন্টায় যে মোদির সাথে আমার সম্পর্ক হলো বন্ধুত্বের সম্পর্ক, এটা নষ্ট হবার নয়। এবং ভারতের বিষয়টা আপনার সাথে আমি শেয়ার করতে খুব আগ্রহ, কারণ ভারত এমন একটা দ্বৈত কূটনীতি চালায়, সেটা হলো যে কোয়াডের অংশ ভারত। কোয়াড কি? কোয়াডের অংশ হলো অস্ট্রেলিয়া যেখানে আপনি আছেন, আমেরিকা যেখানে আমি আছি, এবং সেখানে আছে জাপান। কোয়াড কিন্তু একই ভাবে চীনকে ঠেকানোর জন্য যে একটা প্যাক্ট, সেখানে ভারত আছে। ভারত আবার মার্কিন অংশীদারিত্বের অন্যান্য অনেক বিষয়ের সাথে জড়িত, কিন্তু ভারত আবার ব্রিক্সে আছে। ভারত আবার আমি যেটার কথা বলছি SCOর 10টি পূর্ণ সদস্যের একটি, এবং মূলত সেখানে অন্যান্য দেশের না, কিউবাও আছে, সেখানে অন্যান্য দেশের নাম না আসলেও বলা হচ্ছে RIC, মানে রাশিয়া, ইন্ডিয়া, চায়না, অথবা CIR, ওয়াটএভার, মূলত এই 3টি দেশ। অতএব আমেরিকার এখন টেনশন যেটা হয়েছে সেটা হলো যে এই আসলে রাশিয়া সাথে তো আমেরিকা ইতিমধ্যে সম্পর্ক স্বাভাবিকরণ নিয়ে করার চেষ্টা করছে। আপনি জানেন যে আলাস্কাতে রাশিয়ার অনেক, শুধু প্রেসিডেন্টই আসেনি, রাশিয়ার ব্যবসায়ীরা এসেছে, তার মানে ব্যবসা উন্মুক্ত করার চেষ্টা এসেছে তারা। সেখানে ভারতের উপর ট্যারিফ দিয়ে কোনো কাজ হলো না, কারণ ভারত এটা থোড়াই কেয়ার করে, ভাবে তারা ওইখানে গিয়ে অন্যভাবে মিটিং করছে। অতএব এই বিষয়গুলো ট্রাম্প যেহেতু নিজেকে ডিল মেকার হিসেবে দাবি করে, এবং সত্যি উনি ডিল মেকার, এবং ট্রাম্প হল আমেরিকার সবচেয়ে পপুলার প্রেসিডেন্ট, যিনি জনগণকে যে কথা দিয়ে এসেছেন সেই কথা রাখার চেষ্টা করছেন। তার ভিতরেও ভারত যেহেতু শক্তিশালী প্রতি উত্তর দিতে পারছে, এবং ভারত কোয়াড সম্মেলন যেটা কয়েক মাস আগে ওয়াশিংটন ডিসিতে হয়ে গেল, সেখানে উনি সুস্পষ্ট ভাবে কোয়াড মেম্বারদেরকে এরকম তাদের দিকে চোখে চোখ রেখে ভিডিওতে বলেছেন, অন দ্য রেকর্ডে বলেছেন যে ভারত তার অধিকার, তার প্রতিরক্ষার অধিকার, তার দেশের নিরাপত্তার অধিকার সংরক্ষণ করে, এবং পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো কর্ম তারা করার অধিকার রাখে তাদের দেশের নিরাপত্তার জন্য। এবং আশা করি আমার কোয়াড মেম্বার গণ এটা স্মরণে রাখবেন। এই কথাটা কেন এখন উত্থাপন করলাম, যে কোয়াডের মেম্বার হিসাবে তিনি ব্রিক্সে কাজ করেন, কোয়াডের মেম্বার হিসাবে SCOতে উনি যোগদান করছেন, এবং সেখানে গিয়ে তার স্বার্থের কথা বলছেন, এশিয়ার স্বার্থের কথা বলছেন, রাশিয়া, চীন, ভারত একসাথে কথা বলছেন। সর্বশেষ আমি আপনার সাথে যেটা তো তুলে দিতে চাই সেটা হলো, দেখুন বাংলাদেশে এমন একজন রাষ্ট্রদূত পাঠানো হচ্ছে, নির্বাচন যেটা হওয়ার খুব ক্ষীণ সম্ভাবনা 26শে ফেব্রুয়ারিতে, যেটা সেটাকেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প সিরিয়াসলি নিচ্ছেন, যে এখন আর ওই চার্জ অ্যাফেয়ার্স দিয়ে হবে না, এখন নিয়মিত একজন পেশাদার কূটনীতিবিদকে পাঠাতে হবে, যাতে করে যে বাংলাদেশের সামাজিক এবং পলিটিক্যাল ফ্যাব্রিকটা ভালো করে জানে, কানেকশন আছে, নট অনলি বাংলাদেশ, ইন্ডিয়াতে আছে, চায়নাতে আছে, ফিলিপিনে আছে, ওই অঞ্চলে আছে। অতএব সে যাতে ওই নির্বাচন যদি হয় তাতে যাতে সেটা ইনক্লুসিভ নির্বাচনে পর্যবেসিত না হলে, এই যে SCO যে শক্তি দেখালো, এবং সেখানে ভারত এবং চীন একে অপরকে, মিস্টার সিং এবং মোদি একে অপরকে কি কথাটা বললো সেটা বলে দিতে চাচ্ছি, যে আমরা একে অপরের শত্রু নই, এবং আমাদের যে বিরোধ, আমাদের বর্ডার নিয়ে, সেই বিরোধ আমরা মীমাংসা করব। তার অর্থ অরুণাচল নিয়ে এবং
কাশ্মীরের বিভিন্ন জায়গা নিয়ে তারা ইতিমধ্যে, এবং আরো একটা ঘটনা ইতিমধ্যে ঘটছে সেটা আমি আপনাকে জানাতে চাই, যে আপনি জানেন যে মানস সরোবর এবং ওই জায়গাটায় যেখানে ভারত থেকে ধর্মীয়, এই যে আমি এটা আপনাকে জানানোর জন্য, ধর্মীয় তীর্থপথে অগ্রগতি দীর্ঘ প্রায় 2 বছর পর কৈলাস এবং মানস সরোবরের তীর্থযাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে। এই যে ক্রস বর্ডার সন্ত্রাসবাদ বা উগ্রবাদ দমনে চীন ভারত একত্রে কাজ করবে, সেটা বাংলাদেশের এই ইউনূস সরকারের পায়ের তলায় মাটি একদম নেই বলা যায়। কারণ এসসিও মিটিং এ এমনকি উপস্থিত ছিল বার্মা বা মিয়ানমারের সামরিক জান্তা। অতএব সেখানে আরাকান আর্মিকে করিডোর দিয়ে দেবে আমেরিকার কথা, এটা আর সহজভাবে হচ্ছে না। অতএব এই অ্যাম্বাসেডর নিয়োগ করার মৌলিক কারণটা বোধ হয় ওইখানে, আমরা সময় বলবে, কিন্তু আমার মনে হচ্ছে এটাই একটা মূল কারণ। যে রাষ্ট্রদূত আসছেন তিনি বাংলাদেশের রাজনৈতিক নেতাদের চেনেন জানেন, জাতীয় পার্টির নেতাদেরও চেনেন জানেন। সেই জাতীয় পার্টির অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, আওয়ামী লীগ দেশে কাজ করতে পারছে না। আপনি একটু কথা বললেন যে ইউনূসের পায়ের নিচে মাটি নেই। এই রাষ্ট্রদূত আবার ভারতে যিনি রাষ্ট্রদূত, তিনি শুধু ভারতের না, এই অঞ্চলের রাষ্ট্রদূত। এই রাষ্ট্রদূতকে ভারতের সেই রাষ্ট্রদূতের অধীনে কাজ করতে হবে। কিভাবে দেখেন বিষয়টাকে? খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা স্বাভাবিকভাবে আমি এভাবে বলবো যে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। কোনো একটি, যেহেতু বাংলাদেশে একজন সম্পূর্ণ তাদের সম্পূর্ণ বলছি পূর্ণ এম্বাসি রয়ে গেছে, সেখানে ওই এম্বাসি, যেমন আমি একটা উদাহরণ দিই, আমি যখন প্রাগে ছিলাম তখন প্রাগের বাংলাদেশ কোনো এম্বাসি ছিল না, আমরা বার্লিনের বাংলাদেশ এম্বাসি বা অ্যাম্বাসেডর প্রাগেরও অ্যাম্বাসেডর ছিল। অতএব এটা হয়তো যেরকম ভাবে বৃহৎ স্বার্থ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মোদিকে লক্ষ্য করে পাশাপাশি বসিয়ে বললেন যে আমার বন্ধু মোদি, এবং মোদি বাংলাদেশ বিষয়ে দেখাশোনা করবেন, কারণ তাদের সাথে হাজার হাজার বছরের সম্পর্ক বা হাজার হাজার বছর ধরে তারা একত্রিত কাজ করছে। আমার মনে হয় বাংলাদেশের যে কথাটা আমরা একটু সময় অপেক্ষা করতে হবে, বাংলাদেশ এবং ভারতের বিষয়টা, এবং বাংলাদেশ যে ইন্দো প্যাসিফিক জোনে যেই স্বপ্ন আমেরিকা দেখছিল ডক্টর ইউনূসের মাধ্যমে, সেখান থেকে যে ব্যাহত হতে যাচ্ছে, সেটাও যাতে আমেরিকার যে বিরাট ইনভেস্টমেন্ট বা আমেরিকার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সবই যাতে একদম নস্যাৎ হয়ে না যায়, সেটা রক্ষার একটা কারণ বলেই আমি মনে করছি। আমাদের এটার সঠিক উত্তর পাওয়ার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। আগুন জ্বলছে সারা দেশে, এমনকি কবর থেকে তুলে মানুষকে পোড়ানো হচ্ছে। গতকালকে চট্টগ্রামে দুটো ধর্মীয় গ্রুপের মধ্যে সারা রাত ধরে সংঘর্ষ চলেছে, চাঁদপুরে সংঘর্ষ চলেছে। এই দিকগুলা ওয়াশিংটনে বসে আপনি কিভাবে দেখেন? থ্যাংক ইউ। এটা খুবই সমসাময়িক বিষয়গুলোর জন্য। আসলে এখন আমার এখানে রাত প্রায় 3টা বাজে। এই বিষয়গুলোই ঘন ঘন আসছে, যে হাটহাজারির ঘটনা যেটা ঘটছে, 144 ধারা জারি, আর্মিদেরকে প্রায় কি বলবো যে ঘিরে ফেলা 2 দলের মাধ্যমেই, এবং এসবগুলো কোনো গণতান্ত্রিক দল নেই, 2টি উগ্রপন্থী ইসলামবাদী বা উগ্র ইসলামপন্থী বা ওয়ারবার উগ্রপন্থী বলবো। এবং আরো একটা চাঁদপুরের ঘটনার কথা, তার আগে আমরা জানি রাজবাড়ির ঘটনার কথা। এটা কিন্তু গত 72 ঘন্টায় এসবগুলো ঘটছে। এটাতে কি প্রতিফলিত হয় আপনি নিশ্চয়ই, যেটা আমার কাছ থেকে ওয়াশিংটন ডিসি থেকে শুনতে চাচ্ছেন, সেটা হলো যে আমাদের দেশ ইতিমধ্যে, যদি বলি যে এখানে কোনো শাসন নেই, সেটাও সত্য কথা, কিন্তু শাসন না, বাংলাদেশটা এখন বিভাজন হয়ে পড়ছে, যেখানে যেভাবে পারছে ইসলামী দলগুলো নিজেদের শক্তিমত্তা প্রদর্শনে ব্যস্ত। কারণ এই শক্তিমত্তা প্রদর্শন করেই আসলে একটা হবে, মেরুকরণ করার চেষ্টা করছে। কারণ বাংলাদেশটা কোনো গণতান্ত্রিক দলের হাতে নেই এবং রাজনৈতিক কোনো দলের হাতে নেই। ডক্টর ইউনূস যে কাজটুকু করছেন সেটা হলো অনেকটাই কারজাইয়ের মতন, যেটা আফগানিস্তানে, বা কারজাই পরবর্তীতে ঘানির মতন। এবং সেখানে আপনারা জানেন যে আফগানিস্তানে মুজাহিদিন বা সামথিং লাইক দ্যাট, আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি দ্য ওয়ার্ডিং, ওই যে সোভিয়েত আমলের যে পাকিস্তানকে ব্যবহার করে মানবিক করিডোরের মাধ্যমে যে যুদ্ধ আয়োজন করে, সেইটার যে সেই ক্যান্সার কিন্তু আজও আফগানিস্তানে তারই ধারাবাহিকতায় এখন তালেবান সেখানে প্রতিষ্ঠিত। অতএব ওয়াশিংটন ডিসির পলিসি যদি আপনি আমার কাছ থেকে জানতে চান, আমার নতুন করে কিছু বলতে হবে না। আমরা জানি যে ওয়াশিংটন ডিসির পলিটিক্স, যেই দেশের যেভাবে তাদের গণতন্ত্র যেভাবে তারা ব্যাখ্যা করবে আমেরিকা তার সুবিধা হবে, সেইভাবেই সেখানে কাজ হবে। এখানে মানবাধিকারের প্রশ্নে আমেরিকার উদাহরণটা আমি বলি যে
সৌদি আরবের গণতন্ত্র যেটা রাজতন্ত্র, সেটাতে তাদের অসুবিধা হয় না। কিন্তু দেখা যাচ্ছে যেখানে ইলেকশন হয়ে নির্বাচিত হয়ে, যেমন মিশরের নির্বাচনের কথা বলছি, যেখানে মুসলিম ব্রাদারহুড আসলো, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য সিসিকে ব্যবহার করা হলো। এই বাংলাদেশের মানুষ নিজেদের ভিতরে উপদল তৈরি করে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে মারামারি করবে, এবং সেখানে কোনো ক্রমেই গণতান্ত্রিক কোনো দলের অংশগ্রহণ থাকবে না। সেখানে ছোট ছোট ইসলামিক দলগুলো তারা মারামারি করবে। তাতে করেও যদি ইউনূসের সরকার প্রলম্বিত করে তাদের লক্ষ্যে পৌঁছা যায়, সেটাতে আমার মনে হয় না আমেরিকা খুব কেয়ার করে যে সেখানে গণতন্ত্র আসলো কিনা। কিন্তু সুখের সংবাদ হলো, বা আমেরিকা যার জন্য দুই দেশেই নতুন অ্যাম্বাসেডর এবং এক ভারতীয় অ্যাম্বাসেডরকে এমনকি আরো বেশি পাওয়ার দেওয়া হলো এই উক্ত অঞ্চলে, আমার মনে হচ্ছে যে একচ্ছত্রভাবে বা একচ্ছত্র মোরলগিরির দিনকে বাধাগ্রস্ত করার জন্য চাইনিজ প্রেসিডেন্ট সিং কিন্তু বলছে বহুদ্রব্যীয় পৃথিবী, একক নেতৃত্বের পৃথিবী নয়। অতএব সেখানে এবং ভারতবর্ষ সহ ইন্দো প্যাসিফিক জোনে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটার গত কারণে, এবং সেখানে মিয়ানমার নিয়ে যে ঘটনাটা ঘটানোর চেষ্টা, সমস্ত কিছু নিয়ে এমন একটা বার্তা ইউএসএ পেয়েছে, যার জন্য আমার মনে হচ্ছে যে বাংলাদেশের এই ধর্মীয় উগ্রবাদের চারণভূমি এই মুহূর্তে হলেও, এটা এই যে অ্যাম্বাসেডর গুলো দয় বাংলাদেশ এবং ইন্ডিয়াতে যাচ্ছে, তারা বাংলাদেশের বর্তমান সরকারের মাধ্যমে হয়তো বা কোনো একটা এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে ইনক্লুসিভ নির্বাচনের সম্ভাবনা, কিন্তু আমি মনে করছি না এটা ফেব্রুয়ারিতেই হওয়ার কোনো সম্ভাবনা আছে। কিন্তু আরেকটা বিষয় আপনার সাথে আমি তুলে ধরতে চাই যে চার্লস দ্য ফিয়ার্স কিন্তু ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনের কথা বলেছেন, কিন্তু উনি ইনক্লুসিভ শব্দটা বাদ দিয়ে দিয়েছেন। যদিও গত 10 বছর ধরে আমেরিকা সবসময় আমেরিকান ডিপ্লোমেটদের ভাষাই ছিল বাংলাদেশে আমরা একটা ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন চাই। অতএব আমাদের অপেক্ষা করতে হবে যে ওই বিষয়টা কি। কিন্তু বাংলাদেশ এখন শুধু রক্তাক্ত বাংলাদেশ নয়, বাংলাদেশ এখন উগ্র ইসলামী গোষ্ঠীগুলো একে অপরের উপর তাদের শক্তিমত্তা প্রদর্শনে ব্যস্ত, মাসল প্রদর্শনে ব্যস্ত। এইটা বাংলাদেশের মানুষের জন্য সাফারিং, এবং এই সাফারিংটা কতদিন পর্যন্ত থাকবে সেটা আসলেই এখন বলা যাচ্ছে না। তবে আশা করছি বিশ্ব পরিস্থিতি এবং স্পেশালি এসসিওর মিটিং এর পরবর্তীতে আমেরিকান প্রেসিডেন্টের যে রিঅ্যাকশন এবং দ্রুততম সময়ে অ্যাম্বাসেডর নিয়োগ, এবং আমি বলছি যে প্রফেশনাল অ্যাম্বাসেডর নিয়োগ, আমার মনে হচ্ছে দ্রুততম সময়ে সামথিং কুকিং ইন দ্যাট এরিয়া। থ্যাংক ইউ। ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ থামাতে চান, আবার গাজায় ইসলামী জঙ্গি গোষ্ঠী হামাসকে দমন করতে চান। তার নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে ইসলামী জঙ্গিদের জন্য বিশেষ কোনো বার্তা দিতে পারবে কি? এই কথাটা আসলে আমি বলবো যে আমি একটা কথাটা এভাবে বলতে চাই যে ইসলাম মধ্যপ্রাচ্যের বিষয়টার সাথে আমাদের অঞ্চলের বিষয়টা আসলে মিলানো বা একসাথে তুলনা করাটা আসলে একটু কঠিন কাজ। এই জন্য আমি বলছি যে সেটার ফ্যাব্রিক সেখানকার, এটা দীর্ঘ 75 ইয়ার্স ওল্ড এর বিভিন্ন বিষয় রয়ে গেছে। বাংলাদেশে আপনি জানেন 1971 সালে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের সময়ও চায়না, যুক্তরাষ্ট্র, পাকিস্তান একসাথে হয়ে এটা ঠেকানোর চেষ্টা করেছিল। পাকিস্তানের সাথে তো আমাদের যুদ্ধই হলো, আমেরিকা এমনকি 7ম নৌবহর পাঠিয়েছিল। তাতে বাংলাদেশের মাটি, বাংলাদেশের ভৌগোলিক জায়গা এসব এবং আমাদের কৃষ্টি কালচার সমস্ত কিছু নিয়ে ওই অ্যাপ্লিকেশন এখানে হবে না। অতএব এখানে ইসলামী উগ্র গোষ্ঠীকে নিয়ন্ত্রণ শেখ হাসিনা যে 16 বছরে প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছিলেন, এখন ডক্টর ইউনূস সরকার তাদের সকলকেই মুক্ত করে দিলেন, এমনকি 21শে অগাস্টের সমস্ত যারা দায়ী ছিল বা যারা বিচারে সাজা হয়েছিল তাদেরকে মুক্ত করে দিয়েছেন। এই বিষয়গুলোর সম্বন্ধে আমেরিকা কোন অবস্থান নিবে সেটা না আমার আলোচ্য বিষয় নয়, এবং সেটা নিয়ে আসলে আমি তেমন কিছু বলতে পারবো না। কিন্তু মৌলিক বিষয়টা হলো যে বাংলাদেশে যে উগ্রবাদ দীর্ঘস্থায়ী করতে পারবে না, শিকড় করতে পারবে না, সেটার আমরা উপস্থিতি লক্ষ্য করছি। কারণ বিশ্ব একক মুরল আমেরিকার অবস্থানটা ইতিমধ্যেই এই যে শীর্ষ সমাবেশ হলো চায়নাতে, এটা অনেকটা নড়বড়ে করে দিয়েছে। অর্থাৎ অ্যাম্বাসেডর সাহেবকে সেখানে, যেহেতু ফ্যাব্রিকটা উনি চিনেন বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক এবং জাতীয় পার্টির কথাও আপনি বলছেন, সেটা নিয়ে সে নিশ্চয়ই ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে, যেটা আমার ধারণা। যদিও সামাজিক মাধ্যমে বা গণমাধ্যমে সেটা আসেনি, ওনারা যোগাযোগ করছেন। এমনকি ভারত থেকেও বাংলাদেশ সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ধরনের কাজগুলো ভারত সরকার কখনোই সমর্থন করে না। আমেরিকাও
আকারে ইঙ্গিতে বলেছে যে আমরা এককভাবে কোনো রাজনৈতিক দলকে বাংলাদেশে সাপোর্ট করি না, কিন্তু আমরা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে সবসময় সাপোর্ট করি। অতএব আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে, কারণ একটা স্টেজ গুলো এত তাড়াতাড়ি করতে পারবো না, আমিও না আপনিও না একটা কনক্লুশন আনার জন্য, কারণ অনেকগুলো স্টেপ রয়ে গেছে। অ্যাম্বাসেডার নিয়োগ আমেরিকাতে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। অ্যাম্বাসেডারকে নিয়োগ দেওয়া হয়নি, ওনার নাম নমিনেশন করা হয়েছে। এখন এটা সিনেট যখন পাশ করবে এবং তারপর বাংলাদেশকে পাঠাবে, তখন বাংলাদেশ যদি ওনাকে গ্রহণ করে ব্যক্তি এজ এ গ্রাতা, তাহলে সেখানে উনি গিয়ে কাজ করবেন। তবে মনে হচ্ছে দ্রুততম সময়ে এইসবগুলো সম্পাদন হবে এবং বাংলাদেশ বিষয়টা আন্তর্জাতিক রাজনৈতিক বলয়ে যে খুবই ইম্পর্টেন্ট, সেটা আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি একটা কথা বললেন, মার্কিন চার্জ অ্যাফেয়ার্স সবাইকে নিয়ে নির্বাচনের কথা বলেননি। ভারত কিন্তু এই জায়গায় বারবার বলে আসছে এটা, এবং ভারতে যিনি রাষ্ট্রদূত থাকবেন, সেই রাষ্ট্রদূতের অধীনে ঢাকার রাষ্ট্রদূত কাজ করবেন। এই শব্দটা কি আবার আসতে পারে সবাইকে নিয়ে নির্বাচন? আমার কথাটাই বোধহয় আপনার কাছ থেকে উচ্চারিত হলো, কারণ এটা আমার একটা প্রশ্ন স্টেট ডিপার্টমেন্টের জন্য, হোয়াইট হাউসের জন্য। যেহেতু হোয়াইট হাউস ব্যস্ত অন্যান্য কারণে সেখানে এই প্রশ্নটা সুযোগ হচ্ছে না। আর স্টেট ডিপার্টমেন্টের বিষয়টা আপনার মাধ্যমে আমার শ্রোতা মন্ডলী যারা আমাদের জন্য অপেক্ষা করেন তাদেরকে জানিয়ে রেখেই, প্রায় 2 মাস হলো যিনি ছিলেন আমাদের মুখপাত্র, তাকে ট্রাম্প প্রশাসন জাতিসংঘে প্রেরণ করেছেন, জাতিসংঘের দায়িত্ব। অতএব আমাদের এই মুহূর্তে স্টেট ডিপার্টমেন্টের কোনো স্পোক পারসন নেই আরেকজনকে নিয়োগ না করা পর্যন্ত। অতএব এই প্রশ্নটা যেটা আপনি করলেন যে কেন তারা ইনক্লুসিভ শব্দটা বাদ দিল, এটাই আমি আপনার অপেক্ষা করে আছি যে কিভাবে এই বয়ানটা তারা চেঞ্জ করলো। তারা গত 10 বছর ধরে আমার শত প্রশ্নে, আমার কলিগ যিনি ছিলেন তার শত প্রশ্নে সবসময় তারা বলতো একই ভাষায়, ওয়াশিংটন ডিসিতে যে শব্দ, ঢাকার এম্বাসি একই শব্দ বা সেন্টেন্স প্রয়োগ করতো, সেটা হলো যে বাংলাদেশে তারা ফ্রি, ফেয়ার এন্ড ইনক্লুসিভ। এটা মুখস্থ হয়ে গেছে যে বাংলাদেশে কি চাও, ওরা সবসময় ফ্রি, ফেয়ার এন্ড ইনক্লুসিভ নির্বাচন। কিন্তু উনি ইনক্লুসিভ শব্দটা কি ইচ্ছা করে বাদ দিলেন যে এখন আর ইনক্লুসিভ লাগবে না, তো জামায়াত ইসলাম আর বিএনপি মিলে নির্বাচন ফ্রি ফেয়ার হয়ে গেল। অতএব আমার মনে হচ্ছে যে 2 অ্যাম্বাসেডারের কথা বলছেন, ইনক্লুসিভ শব্দটা আমেরিকা সবসময় ব্যবহার করে। অ্যাকচুয়ালি ইনক্লুসিভ শব্দটার আমি বলবো একদম মালিকানাই আমেরিকার, কারণ তারা কথায় কথায় ইনক্লুসিভ হতে হবে সমস্ত ক্ষেত্রে। যেমন এখানে সামাজিক ব্যাপারে আমরা আমেরিকাতে, এমন একটা দেশ আমি অস্ট্রেলিয়াতে কখনো যাইনি, আমি এইটা আপনার সাথে শেয়ার করতে চাই। আমেরিকাতে কিন্তু আমাদের এই সামাজিক যে ছোট ছোট পকেট গুলো রয়ে গেছে, এসবগুলোকে খুব উৎসাহিত করে। এই পকেট গুলো যদি কোনোদিনও তাদের মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় কথা না বলে, এখানে বাংলা ভাষায় আপনি সমস্ত কিছু পেতে পারেন এবং এটা আপনার অধিকার হয়ে দাঁড়ায়। আমি যদি কোনো ব্যাংকে যাই আর বলি যে আমি বাংলা ছাড়া পারি না, তারা ট্রান্সলেটর আনবে। আমি কোর্টে গেলে আমি বলবো যে বাংলা ছাড়া অন্য কিছু পারি না, তারা এখানে কোনো ন্যাশনাল ভাষা নেই। অতএব এই জিনিসটা যে ইনক্লুসিভ, এটা আমেরিকা আমাদেরকে শিখিয়েছে যে ইনক্লুসিভ সকলকে মিলে কাজ করতে হবে, সকলকে মিলে কাজ করতে হবে। অতএব আমি মনে করছি যে হয় উনি যদি ইচ্ছা করে ভুলে গিয়ে থাকেন, অ্যাম্বাসেডার সে ঠিক করবেন। আর ইনক্লুসিভ নির্বাচন শুধু ভারতবর্ষ চায় এটাও যে না, রাশিয়া ইতিমধ্যে বলেছে বাংলাদেশে একটা সুষ্ঠু, ফ্রি, ফেয়ার সকলের অংশগ্রহণ, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি নির্বাচন তারা চায় না। ইতিমধ্যে ভারতের মাধ্যমে, ভারতের সাথে যেহেতু তাদের সুসম্পর্কের দ্বার উন্মোচন হয়েছে, এবং এই মুহূর্তে চায়নার উপর ভরসা করে ডক্টর ইউনূস যে 7 সিস্টার অমুক তমুক হুমকি ধামকি কথা বলছেন, সেসবগুলো উনি গিলে ফেলতে হচ্ছে। কারণ চায়না ইতিমধ্যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে ডেকে নিয়ে গিয়ে বলেছেন যে তোমার দেশ কোথায় যাবে উই ডোন্ট কেয়ার, আমরা যে বিষয়টা কেয়ার করি সেটা হলো আমার টাকা ইনভেস্ট রয়েছে তোমাদের দেশে, সেটার সিকিউরিটির ব্যবস্থা তোমাকে করতে হবে, এবং সেটার জন্য প্রয়োজন হলো স্থিতিশীল সরকার, নন উগ্রবাদী সরকার এবং নন উগ্রবাদী গোষ্ঠী, যেখানে আমাদের ইনভেস্টমেন্ট গুলো সুরক্ষা হবে। কারণ ইনভেস্টমেন্টের টাকা যদি তোমরা প্রডিউস না করতে পারো, তাহলে তো এটা সুরক্ষা হবে না। আমি চাই পাকিস্তানের অমুকটা দখল করে নিয়েছি, তোমাদেরটাও দখল করেন। এই শব্দগুলো যদিও না হলে আমাদের ওয়াকার সাহেব আমেরিকাতে না এসে চায়নাতে গেলেন কেন? হ্যাঁ, এইটাই হলো ইন্টারনাল ইনফরমেশন। অতএব আমি তো ইতিমধ্যে স্পষ্টই বলে দিলাম যে বাংলাদেশের ডক্টর ইউনূসের এই মুহূর্তের যে অবস্থা, এবং আমেরিকা ইনক্লুসিভ শব্দটা অবশ্যই ফিরিয়ে আনতে হবে, এটি আমার ধারণা। দর্শক, আমরা শেষ করবো আবার সেই কালকের যে প্রোগ্রাম, যেটা শেখ হাসিনার এক একটা লাইন আমি জানতে চাচ্ছি। শেখ হাসিনা এখন পর্যন্ত কিন্তু সব অডিওতে বক্তব্য রাখেন, এখানে কি ভিডিওতে আসার কোনো সম্ভাবনা আছে?
আমি যেটা বলবো যে এটা উনি এখনো কনফার্ম করেননি, কিন্তু যেটা যে একটা বিষয় যে কালকে উনি ইংলিশে একটা পোর্শন ইংলিশে বলবেন, সেটার আমি যতটুকু জানি সেটা প্রদর্শিত হবে ইংলিশেই প্রদর্শিত, এটা প্রি রেকর্ডেড, এবং এই প্রি রেকর্ডটা কিন্তু ভিডিও না, অডিও রেকর্ডেড। যেটা আমরা জানি যে উনি নির্দিষ্ট একটা সময় সকল গণমাধ্যমে এবং স্পেশালি পশ্চিমা গণমাধ্যমে উনি দ্রুততম সময়ে হয়তোবা ইয়াতে আসবেন, ভিডিওতে আসবেন। এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো বার্তা আগামীকালকের জন্য আমার কাছে নেই। মানে খুব তাড়াতাড়ি পশ্চিমা গণমাধ্যমে তিনি ভিডিওতে আসবেন। এটার খুবই সম্ভাবনা দেখা দিচ্ছে। ইয়েস, আপনাকে অনেক ধন্যবাদ দস্তগীর জাহাঙ্গীর। আবার আমরা আপনার কাছে যাব, আপনি নিউ ইয়র্কে ঘুরে আসেন। ফজলুল বারী ভাই, আপনাকে একটা মানে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে একটি ধন্যবাদ আমি জানাতে চাই যে ওয়াশিংটন ডিসি থেকে আমি যেরকম প্রতিদিনই কিছু না কিছু কাজ করে যাচ্ছি, কিন্তু আমি খুব লিমিটেড পর্যায়ে। আমি আপনাকে জানি আমার কাজটা হলো পলিটিক্স, পলিসি এবং ডিপ্লোমেসি। ওয়াশিংটন ডিসি আমাদের ইন্দো প্যাসিফিক জোন নিয়ে কি চিন্তা ভাবনা করছে সেসবগুলো আমি খুঁজে বেড়াই। আর আপনি বাংলাদেশের পুনরুদ্ধার করার আন্দোলনের যে নেতৃত্ব আপনি দিচ্ছেন তার জন্য বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে আপনাকে স্যালুট জানাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। চেষ্টা করে যাচ্ছি দস্তগীর জাহাঙ্গীর, যে মিছিলগুলো হচ্ছে বড় বড় মিছিলের আগের দিন বা কয়েকদিন আগে থেকে আমরা জানতে পারি, কারণ মিছিলের সৈনিকদের সাথে আমাদের যোগাযোগ গড়ে উঠেছে। আপনি ভালো থাকবেন।